আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো। যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। প্রিভিয়াস ক্লাসে আমরা কোষের আলোচনা, প্রিমিটিভ আলোচনা শুরু করেছিলাম। একটা কোষের মধ্যে কি কি স্ট্রাকচার পাওয়া যায় সেসব স্ট্রাকচার আলোচনা করেছি। কোষের মধ্যে কোষ প্রাচীর ছিল, সেটা শুধুমাত্র উদ্ভিদ কোষের একটা ইউনিক বৈশিষ্ট্য ছিল। এছাড়া উদ্ভিদ এবং প্রাণী সব কোষের ক্ষেত্রেই কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে আলোচনা করেছি। তার পরবর্তীতে নিউক্লিয়াসের আলোচনা আগাতে আগাতে আমরা জানতে পারলাম যে নিউক্লিয়াসের জন্য চারটা পার্ট আছে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিয়ার প্লাজম এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন বলতে পারি। এই ক্রোমাটিন সম্পর্কে যখন আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ছি, তখন ক্রোমাটিন সম্পর্কে জানতে পারলাম যে ক্রোমাটিন কিভাবে গঠিত, এবং ক্রোমাটিনটা আরো বেশি পেঁচ খেয়ে তৈরি হয় ক্রোমোজোম। তো আজকের ক্লাসে আমরা ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে ক্রোমোজোমের গঠনটা দেখিয়ে এসেছি, এবং ক্রোমোজোম ছিল কিন্তু আমাদের সিকিউর একটা গুরুত্বপূর্ণ টপিক। সিকিউতে এই ক্রোমোজোম টপিকটা বেশ ভালোই আসে। আচ্ছা, হ্যাঁ, গ্রুপে উইকলি ম্যাথ সলভ চ্যালেঞ্জ দিতে পারেন, যাতে সবাই ম্যাথ প্র্যাকটিস করতে মোটিভেটেড ফিল করে। যে একটা নির্দিষ্ট টপিকের থেকে 20-25টা ম্যাথ সলভ করে সবাই আপডেটেড দিবে। আচ্ছা, এটা করা যেতে পারে। পরামর্শের জন্য ধন্যবাদ। ওকে, তো আমরা গত ক্লাসে ক্রোমোজোমের ক্লাসিফিকেশন পর্যন্ত দেখেছি। ক্রোমোজোমের ভৌত গঠন আলোচনা শেষ। তারপরে ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্রোমোজোমের ভৌত গঠনের থেকে কোনো অংশে ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা কম ইম্পর্টেন্ট না। ক্রোমোজোমের রাসায়নিক গঠনটাও বেশ ভালোই গুরুত্বপূর্ণ। আর কথা হলো, আমি যদি সিম্পলি বলি ক্রোমোজোম কি নিয়ে গঠিত, তুমি তাহলে এই ছকটার মধ্যে যাবা এবং ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা দেখতে পাবা। এই এত খুব বাংলা কথার মধ্যে এই কথাটা বেশি কার্যকরী। ক্রোমোজোমের রাসায়নিক গঠন ভাঙলে পাওয়া যায় দুইটা জিনিস: একটা হলো নিউক্লিক অ্যাসিড আর একটা হলো প্রোটিন। আর এগুলো হচ্ছে আনুষঙ্গিক পদার্থ। তো ক্রোমোজোমের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো নিউক্লিক অ্যাসিড আর একটা হলো প্রোটিন। এর মধ্যে প্রোটিনের পার্সেন্টেজটা হলো বেশি, দ্যাট ইজ 55%। আর নিউক্লিক অ্যাসিডের পার্সেন্টেজটা হলো 45%। আচ্ছা, যদি তোমাকে এখানে অনুপাত জিজ্ঞেস করে তখন কি দিবা? 45:55। অথবা এটাকে ভাঙলে, আরো ভাঙলে তো কি পাওয়া যায়? 9:11। যদি এতটা সূক্ষ্ম করে না দেয়, অনেক সময় র্যান্ডমলি দিতে পারে 1:1। ঠিক আছে, আনসার হবে তখন 1:1। মানে 45 আর 55 খুব আহামরি ব্যবধান না, এটা দুটারই 50-50 ধরে নিলে 1:1 হবে। আর নিউক্লিক অ্যাসিডের ভাগ আছে দুইটা, একটা হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে ডিএনএ এবং আরএনএ। ডান। প্রোটিনকে আবার আমরা ভাগ করতে পারি দুই ভাগে। একটা হলো হিস্টোন প্রোটিন আর একটা হলো নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন এটাই হলো ক্রোমোজোমের গাঠনিক উপাদান। এবং হিস্টোন আছে পাঁচ টাইপের কি কি? H1, H2A, H2B, H3, H4। তার মানে এই মিলে হলো 5 টাইপ হিস্টোন। আর নন হিস্টোন আছে 500 টাইপ। একটা হলো 5 টাইপ আর একটা হলো 500 টাইপ। আচ্ছা, এই হিস্টোনটা দেখো, আমরা লাস্ট ক্লাসে দেখে এসেছিলাম যে হিস্টোন এবং ডিএনএ মিলে তৈরি করে আলটিমেটলি ক্রোমোজোম। তার মানে হিস্টোন প্রোটিনটাই হলো ক্রোমোজোমের গাঠনিক উপাদান। এই জন্য এখানে বলা আছে যে ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে হিস্টোন। আর নন হিস্টোন যারা আছে এরা মূলত এনজাইমের মতো কাজ করে। তো দেখো, প্রোটিনকে ভাগ করলে আমরা দুইটা ভাগ ভাগ পাই। একটা হলো নিম্ন আণবিক গুরুত্ব আর একটা হলো উচ্চ আণবিক গুরুত্ব। এই নিম্ন আণবিক গুরুত্বটাই হলো হিস্টোন। হিস্টোনের মতো আরো একটা প্রোটিন আছে যে নামটা শুধুমাত্র একটা কোষের মধ্যে পাওয়া যায়, সেটা হলো প্রোটামিন। তাহলে নিম্ন আণবিক গুরুত্ব, এই গুরুত্ব মানে কি আবার? এটা কি এমন যে গুরুত্ব কম আর গুরুত্ব বেশি? এটা হচ্ছে ঘনত্বের মতো। আমরা তো ফিজিক্সের মধ্যে টপিকটা পড়ছি, মানে হচ্ছে ঘনত্ব। তো আণবিক গুরুত্ব বা আপেক্ষিক গুরুত্ব যার ক্ষেত্রে বেশি, তার বেশি। তো এই যে বলতে পারো যে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন কয়টা আছে? প্রোটামিন আর হিস্টোন। ইন জেনারেল সেলের জন্য আমরা পাই হিস্টোন, যেটা থেকে তৈরি হয় ক্রোমোজোম। আর প্রোটামিন থাকে শুধুমাত্র একটা সেলে। কোন সেলে? শুক্রাণুর ক্রোমোজোমের মধ্যে। তাহলে প্রোটামিন পাওয়া যায় শুধু শুক্রাণুর ক্রোমোজোমে, বাকি সব বাদ।
তারপরে যাও, উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন কি কি আছে? একটা হলো ডিএনএ পলিমারেজ, আর একটা হলো আরএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজ আর আরএনএ পলিমারেজ নিয়ে আমাদের নেক্সট এর পরের ক্লাসের পরের দুটা ক্লাস অনেক বেশি পড়াশোনা আছে। এবং এটা এত গুরুত্বপূর্ণ টপিক বা এত কমপ্লেক্স এবং কঠিন টপিক, পুরা এইচএসসি বায়োলজির মধ্যে সবচেয়ে টাফ জিনিস হচ্ছে এই দুইটা নিয়ে আলোচনা, ফুল এইচএসসি বায়োলজি 2 বছরের মধ্যে। সো নেক্সট দুইটা ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ওকে, ডান। এমনটা না যে আমি এখন এই অধ্যায় পড়াচ্ছি দেখে বলতেছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। পুরাই এইচএসসি এর মধ্যে সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে এই অংশটা। মশিওর জিজ্ঞেস করছে এটা আপলোড হবে, মেবি আপলোড হবে ইউটিউবে। আচ্ছা, ক্রোমোজোমের রাসায়নিক গঠন আর কি কি আছে আনুষঙ্গিক হচ্ছে ধাতব আয়ন আর এনজাইম। ধাতব আয়ন এগুলো পড়বা, তেমন গুরুত্বপূর্ণ কিছু না। যে কি কি আয়ন আছে, একটা ক্যালসিয়াম আর একটা আয়রন। আর এনজাইমের মধ্যে আমি দেখিয়ে ফেলছি যে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন হচ্ছে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। আর নিউক্লিওসাইড ট্রাইফসফেট হচ্ছে এনটিপি। এনটিপি। আচ্ছা, তো ক্রোমোজোমের রাসায়নিক গঠনের এই ফ্লোচার্টটা বা এই চার্টটা একটু ভালো করে পড়লো। তারপরে যাও ক্রোমোজোমের কাজ, এটা সিকিউতে জীবনে আসবে না। ক্রোমোজোমের কাজ থেকে পড়ার মতো জিনিস হচ্ছে বংশগতির ধারক এবং বাহককে, আনসার হলো ক্রোমোজোম। এবং অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে কে, আনসার হচ্ছে জিন। বাট যদি তোমাকে জিজ্ঞেস করে মাস্টার ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে কে, মাস্টার ব্লুপ্রিন্ট, তখন আনসার হবে জিনোম। জিনোম মানে হলো জিনের সমষ্টি। একটা কোষে জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। ওকে ভাইয়া, মূলত এনজাইম কি? এনজাইম হচ্ছে জৈব ক্যাটালিস্ট। তোমরা যেমন রাসায়নিক বিক্রিয়া যখন পড়ো, একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটন করার ক্ষেত্রে এখানে পড়ো অমুক প্লাস তমুক বিক্রিয়ক থেকে উৎপন্ন হয় তমুক। এই যে এখানে একটা ক্যাটালিস্ট দাও বা প্রভাবক দাও, এই প্রভাবকের কারণে বিক্রিয়াটা তাড়াতাড়ি ঘটে। হইতে পারে এটার কারণে তাড়াতাড়ি ঘটবে অথবা আস্তে আস্তে ঘটবে। যদি এটা জৈব পদার্থ হয়ে থাকে বা জীবদেহে পাওয়া যায়, তখন সেটাকে বলবো আমরা এনজাইম। ওকে, আই গেস বুঝতে পারছি। এনজাইম নিয়ে আমাদের ডিটেলস আলোচনা আছে, আমরা যখন চ্যাপ্টার 3 পড়বো। এই অধ্যায়টাই হচ্ছে এনজাইমের চ্যাপ্টার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে জীবনের ব্লুপ্রিন্ট হলো কে, ক্রোমোজোম। আর মাস্টার ব্লুপ্রিন্ট কে, জিনোম। শেষ। তারপরে এখানে একই সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে মাস্টার মলিকিউল কে। মাস্টার মলিকিউল হলো ডিএনএ। যদি আনসারে কখনো ডিএনএ না থাকে, তখন দিবা এনএ। এনএ মানে কি, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। আচ্ছা ভাই, আপনি বলতে পারবেন ফিজিক্স ফার্স্ট পেপার আমির হোসেন ইসহাক স্যারের বইয়ে কি কিছু চেঞ্জ হয় প্রতি বছর? না, চেঞ্জ হয় না। বিটা ক্রোমোজোম। আর ইসহাক স্যারের বই থেকে আসলে ফিজিক্স শেখা খুবই কঠিন, মানে ইসহাক স্যারের ফিজিক্সে অনেক ভুলভাল জিনিসপত্র লিখে রাখছেন। যদি অ্যাকচুয়ালি ফিজিক্স মানে কেউ ভালো করে শিখতে চাও, তাহলে সবচেয়ে ভালো সাজেস্টেড টেক্সট বই হচ্ছে প্রামাণিক স্যার। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বা যারা ভার্সিটি প্রিপারেশন নিবা, বা অন্তত মেডিকেল ছাড়া বাকি যা কিছু আছে, সেগুলোর ক্ষেত্রে প্রামাণিক স্যারের বইটাকে ফলো করবা। প্রামাণিক স্যারের বই অনেক ভালো করে লিখছে। আর ইসাক স্যারের বইটা মেডিকেলের জন্য বলা হয়, তবে এর চেয়েও মানে বেশি কমন পড়ে এরকম বই আছে। যাই হোক, তোমরা আপাতত এই লেভেলে পড়তে থাকো, একাডেমিকের শুরু থেকে ইসাক স্যার পড়তে থাকো। আর আমি যে ফিজিক্সের এবং কেমিস্ট্রি ম্যাথ, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির গাইডলাইন ভিডিও আমার ইউটিউবে আছে, সেটা এখান থেকে দেখে নিও। ওকে, তো বিটা ক্রোমোজোম। বিটা ক্রোমোজোম হচ্ছে একটা অ্যাবনর্মাল টাইপের ক্রোমোজোম। নর্মাল ক্রোমোজোম যত ক্রোমোজোম আছে, স্বাভাবিক ক্রোমোজোম, সেগুলাকে বলা হয় এ ক্রোমোজোম। আর এটার নাম হচ্ছে বি ক্রোমোজোম। বি ক্রোমোজোম মানে হচ্ছে অ্যাবনর্মাল টাইপের। কি এটার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এটা ক্ষুদ্র এবং নন ভাইটাল, গুরুত্বপূর্ণ না, এবং হেটারোক্রোমাটিন সম্পন্ন। গত ক্লাসে বোঝাইছি যে যেটা বেশি কুণ্ডলিত থাকে, যেটাকে তুমি হেট করো, সে বেশি পেচ গোছার মানুষ, সেই জন্য তারা হয় হেটারোক্রোমাটিন। মানে হেটারোক্রোমাটিন সম্পন্ন এবং অল্প জিন বহনকারী ক্রোমোজোম হচ্ছে এই বি ক্রোমোজোম। এরা মেন্ডেলিয়ান সূত্র অনুসরণ করে না।
ওকে। তার বাইরে কাদের ক্ষেত্রে এই বি ক্রোমোজোম পাওয়া যায়? আনসার হচ্ছে ভুট্টার মধ্যে বি ক্রোমোজোম পাওয়া যায়। আর আমাদের দেশে নিজস্ব গবেষণায় আবুল হাসান স্যার বের করছেন যে উলটচণ্ডাল উদ্ভিদে, বাংলাদেশে উলটচণ্ডাল উদ্ভিদ আছে যে উদ্ভিদের মধ্যে বি ক্রোমোজোম পাওয়া যায়। উলটচণ্ডাল উদ্ভিদ কলসিসিন অ্যালকালয়েড উৎপন্ন করে থাকে, যা গেটে বাথের উত্তম ওষুধ হিসেবে প্রচলিত। তো এখানে এটা এমসিকিউর জন্য আসতে পারে, এমসিকিউর জন্য ভালো একটা প্রশ্ন। এই আর কি। হ্যাঁ, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন জিনিসটা কি? আমরা জানি যে প্রোটিন কি অ্যামিনো অ্যাসিডের পলিমার। দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যবর্তী যে বন্ড, তাকে বলা হয় পেপটাইড বন্ড। অনেকগুলা পেপটাইড বন্ড কি একসাথে বললে বলা যায় পলিপেপটাইড। তো যখন প্রোটিন গঠিত হবে একটা অ্যামিনো অ্যাসিডের সাথে আরো একটা অ্যামিনো অ্যাসিড, আরো একটা অ্যামিনো অ্যাসিড, আরো একটা অ্যামিনো অ্যাসিড, এভাবে যখন যুক্ত হইতেছে হইতেছে হইতেছে, এটা পলিপেপটাইড। পলিপেপটাইডের সাথে পলিপেপটাইড চেইন সংযোজন মানে কি? এটার সাথে আরো ইলংগেশন করা বা আরো বড় করা। যেমন অ্যামিনো অ্যাসিড এভাবে ছিল, এটা হচ্ছে একটা পলিপেপটাইড। এটার মধ্যে চেইন সংযোজন মানে হলো আরো অ্যামিনো অ্যাসিড লাগানো। এই আর কি, তারিফুল। কোষ বিভাজনে ক্রোমোসোমের ভূমিকা পড়ার দরকার নাই, বাদ, পরীক্ষা আসবে না। বংশগতীয় বস্তু, এটা পরীক্ষার জন্য মানে পরীক্ষা আসার মতো কিছু নাই। জেনেটিক্স নিয়ে আমাদের একটা অধ্যায় আছে, সেখানে পড়বো, তো এটা বাদ। তারপরে যাও নিউক্লিক অ্যাসিড, এই অংশটুকু অধ্যায়ের সবচেয়ে কোর বেসিক বা বায়োলজির সবচেয়ে কোর বেসিক। যদি এইটা সম্পর্কে ক্লিয়ার না থাকে বহুত জায়গাতে আটকে যাবে। তো দেখো, এখানের কিছু কথাবার্তা আছে, সেটা নিয়ে আমরা জানবো। তার আগে কিছু একটা বিজ্ঞানীর নাম পড়ে নেই, যে বিজ্ঞানী ফ্রেডরিক মিশার। মিশারের নামটা অনেক জায়গাতেই পাবা। তো তিনি কি করছে, নিউক্লিন নামে একটা রাসায়নিক পদার্থ বের করছে। তারপরে অল্টম্যান এটাকে নাম দিয়েছে নিউক্লিক অ্যাসিড। এবং ডিএনএ আরএনএ আবিষ্কার করেছেন কে? আনসার হচ্ছে লেভিন। ডিএনএ আবিষ্কার করেন লেভিন। নিউক্লিন আবিষ্কার করেন বা নামকরণ করেন মিশার। নিউক্লিক অ্যাসিড নামকরণ করেন অল্টম্যান। বিজ্ঞানী নাম আমি পড়তে বলি না, কিন্তু এই অধ্যায়ে যখন পড়াশোনা শুরু হয়, প্রথম প্রথম কিন্তু পড়াশোনার প্রতি অনেক আগ্রহ, সব পড়ে ফেলবো, সব অধ্যায় শেষ। কিন্তু বাস্তবতা তো আর এতটা সহজ না, বাস্তবতা যথেষ্ট চ্যালেঞ্জিং। আস্তে আস্তে দেখা যায় যে আগ্রহ কমে যাচ্ছে। যদি প্রথম দিনের আগ্রহ আর শেষ দিন পর্যন্ত আগ্রহ সমানভাবে সেম ভাবে রান করতে পারো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং এ, ভার্সিটিতে তোমার যেটা আছে সব জায়গাতে চান্স হবে। কিন্তু যদি প্রথম দিনের আগ্রহ যেমন শেষ দিনের আগ্রহ তেমন ভাবে না থাকে, তখন আর এত স্মুথলি পড়াশোনা করতে পারবে না, সবকিছু মনে থাকবে না। তো নিউক্লিক অ্যাসিড এটা নামকরণ এই যে নিউক্লিন, এইসব বিজ্ঞানী টিজ্ঞানী নাম একটু পড়ে নিলে ভালো। এমন তো না যে একদিনই পড়া লাগতেছে, সময় নাও, আস্তে আস্তে। হয়তো প্রথমবার বেসিকটা বুঝো, পরের বার যখন পড়তে আসতেছো তখন বিজ্ঞানী নামগুলো পড়ো। তারপরে নিউক্লিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন থাকে 15% আর ফসফরাস থাকে 10%। কারণ এটা তো আর বোঝানো কিছু নেই, মুখস্থ জিনিস। আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড কি কি আছে। একটা হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, দ্যাট ইজ ডিএনএ। আর একটা হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, দ্যাট ইজ আরএনএ। তার মধ্যে ডিএনএ এর ক্ষেত্রে 90% ডিএনএ থাকে নিউক্লিয়াসে, এবং 10% ডিএনএ থাকে সাইটোপ্লাজমে। আরএনএ এর ক্ষেত্রে 90% আরএনএ থাকে সাইটোপ্লাজমে, আর 10% আরএনএ থাকে নিউক্লিয়াসে। তাহলে ডিএনএ যে কথা, আরএনএ এর ক্ষেত্রে কিন্তু তার উল্টাটা হইলো। মানে একটা মনে থাকলে আর একটা তোমার এমনিতেই মনে থাকার উচিত। আই গেস বুঝছো। তাহলে এইটা আমাদের গেল। তারপরে বলছে নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি। তো এটা আলোচনাটা আমি করি এখানে। নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি? নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডের পলিমার, অর্থাৎ এটা হলো একটা পলিনিউক্লিওটাইড।
পলিনিউক্লিওটাইড। কথা হলো ভাই, পলিনিউক্লিওটাইড জিনিসটাই তো বুঝলাম না। পলিনিউক্লিওটাইড এর মধ্যে শুরুতে আছে পলি। পলি মানে বহু, অর্থাৎ অনেকগুলা নিউক্লিওটাইড মিলে গঠিত হয়েছে পলিনিউক্লিওটাইড। তাহলে পলিনিউক্লিওটাইড ভাঙলে পাওয়া যাবে নিউক্লিওটাইড। ওকে, ডান। আমার কথা হলো নিউক্লিওটাইড জিনিসটা তো ভাই বুঝলাম না। নিউক্লিওটাইডকে ভাঙলে পাওয়া যাবে নিউক্লিওসাইড এবং ফসফেট। ওকে, তাহলে নিউক্লিওটাইডকে ভাঙলে পাইলাম দুইটা জিনিস। একটা হলো নিউক্লিওসাইড, আর একটা হলো ফসফেট। তারিফুল জিজ্ঞেস করছে 10% ডিএনএ, 10% সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে থাকে কিনা। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে থাকে। আচ্ছা, তারপরে নিউক্লিওসাইড এবং ফসফেটের কথা গেল। কারণ ভাই নিউক্লিওসাইডও তো বুঝলাম না। নিউক্লিওসাইডকে ভাঙলে পাওয়া যায় দুইটা জিনিস। ফসফেট তো বুঝছো, ফসফরিক অ্যাসিড আর কি। তো নিউক্লিওসাইডকে ভাঙলে পাওয়া যায় দুইটা জিনিস। একটা হলো নাইট্রোজেন বেস প্লাস রাইবোজ সুগার। তো আমরা তো এখন ডিএনএ পড়তেছি, ডিএনএ এর জন্য এখানে থাকে ডিঅক্সি রাইবোজ সুগার। যদি আরএনএ পড়তাম তাহলে হয় রাইবোজ সুগার। তাহলে রাইবোজ অথবা ডিঅক্সি রাইবোজ সুগার। এটাকে যদি রাইবোজ আর ডিঅক্সি রাইবোজকে যদি এক ভাষায় বলো বা এক শব্দে বলো, তাহলে তুমি বলতে পারবা পেন্টোজ সুগার। মানে পেন্টোজ সুগার বলতে রাইবোজ সুগারও বোঝায়, ডিঅক্সি রাইবোজ সুগারও বোঝায়। তাহলে এটাকে কমন নামে ডাকি পেন্টোজ সুগার। ওকে, তাহলে কি কি পাইলাম? নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং ফসফেট, তিনটা মিলে গঠিত হয় আলটিমেটলি নিউক্লিক অ্যাসিড। আই গেস বুঝছি। তারপরে আসো। আচ্ছা, এই অংশটুকু জাস্ট আমরা একটু বইয়ে দেখে ফেলি, তাইলে সহজ লাগবে। নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিডের কথা বলে দিলাম যে কি কি নিয়ে গঠিত। নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত হয়, যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এবং ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। শেষ। নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান কি? মূল উপাদান হচ্ছে তিনটা: পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। ওই ফসফেট যে কথা, ফসফরিক অ্যাসিড একই কথা। পেন্টোজ সুগার, পেন্টোজ সুগারের মধ্যে আছে দুইটা, একটা হলো রাইবোজ সুগার আর একটা ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ সুগার পাওয়া যায় আরএনএ এর মধ্যে, ডিঅক্সি রাইবোজ সুগার পাওয়া যায় ডিএনএ এর মধ্যে। অলরেডি এখানে ডিসকাস করা হয়ে গেছে। দেখো, অল্প, অত বড় কথা এটাকে কিন্তু আমরা অল্প কথায় নিয়ে আসতে পারছি। এটাই হচ্ছে সার্থকতা। এডমিশন টেস্টের আগ মুহূর্তে তুমি কিন্তু বই এত বড়টা পড়ার সময় পাবা না। এত বড়টা পড়ার সময় আছে নাকি? তখন এই টাইপের ছোট ছোট যে নোটগুলা ক্লাসের মধ্যে লিখে দিচ্ছি, এইগুলাই তোমাকে হেল্প করবে যে এই অংশটুকু না পড়ে এটার আনসার কিভাবে পারতে হয়, এরকম ছোট ছোট নোটের মাধ্যমে। এই যে নোটটা করলাম, এটা বইয়ের মধ্যে লাগাই দিবা। আচ্ছা, ডিঅক্সি রাইবোজ সুগার আর রাইবোজ সুগারের মধ্যে পার্থক্য কি? এটা পড়বো আমরা চ্যাপ্টার 3-তে। এখানে আপাতত জাস্ট জেনে রাখতে পারো যে ডিঅক্সি রাইবোজ, নাম নাম আছে ডি। ডি মানে ডিলিট, অক্সি মানে অক্সিজেন। তার মানে একটা অক্সিজেন ডিলিট হয়ে গেলে তাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ সুগার। কোন অক্সিজেন ডিলিট হয়ে যাবে? 2 নম্বর কার্বনের যে অক্সিজেন সেটা ডিলিট হয়ে যাবে। স্ট্রাকচারটা আমরা পড়বো কোষ রসায়ন অধ্যায়। ওকে, গেল। তোমার পরীক্ষার জন্য এইসব এত বড় বড় জিনিস পড়ার দরকার নাই। যদি মেডিকেলে চান্স পাও ইনশাল্লাহ, তাহলে এগুলা পড়া লাগবে, মানে চান্স পাওয়ার পরে এমবিবিএস এ পড়ার সময়। আপাতত এই এত বড় বড় জিনিস সংকেত টংকেত শেখা লাগবে না। ওকে, তারপরে দেখি নাইট্রোজেন গঠিত ক্ষারক বা নাইট্রোজেন বেস। তো নাইট্রোজেন বেস আমরা জানি দুই রকম হইতে পারে। এটা এখন আমরা ক্লাসিফিকেশন লিখতেছি, নট নাইট্রোজেন বেস কি নিয়ে গঠিত। দুই রকম হইতে পারে, একটা হলো পিউরিন এবং আরেকটা হলো পাইরিমিডিন। ওকে, পিউরিন এটা কয় রিং বিশিষ্ট? দেখো, পিউরিন গুলা হয় 2 রিং বিশিষ্ট, এই 2 রিং। আর পাইরিমিডিন গুলা হয় 1 রিং বিশিষ্ট। অর্থাৎ একটা বলয় থাকে পাইরিমিডিনের ক্ষেত্রে, পিউরিনের ক্ষেত্রে থাকে 2 রিং। তাহলে এটা হচ্ছে 2 রিং।
আর পাইরিমিডিন হচ্ছে এক রিং। মনে রাখবা, যে নামে বড় সে সংখ্যায় ছোট, যে নামে ছোট সে সংখ্যায় বড়। করা হয়ে গেছে। পিউরিনকে আমরা পাইরিমিডিনকে কি কি জিনিস ভাগ করতে পারি? তো পিউরিন এর মধ্যে কি কি আছে? এডিনিন এবং গুয়ানিন। পাইরিমিডিনের মধ্যে আছে সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। এর মধ্যে ইউরাসিলটা পাওয়া যায় শুধুমাত্র আরএনএ এর মধ্যে, অনলি ফর আরএনএ। থায়ামিনটাকে পাওয়া যায় অনলি ফর ডিএনএ। শেষ। তাহলে এখানে কিন্তু আমাদের আর কিছু কিছু পড়ার নাই, এগুলা শেষ। আচ্ছা, তাহলে এইভাবেই দেখো, একটা এত বড় পেজ ছিল, এটাকে আমরা জাস্ট অল্প কথা নিয়ে আসতে পারছি। তারপরে যাবা ক্ষারক সমূহের নামকরণ। দেখো, এডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, কোনটা কি থেকে নাম হয়েছে? এটা এত গুরুত্বপূর্ণ না, নাম না পড়লেও মনে, মানে ভুলে গেলে অসুবিধা নাই। এডিনো কথার অর্থ হলো গ্ল্যান্ড, থাইমিন কথাটা আসছে থাইমাস থেকে, গুয়ানিন কথাটা আসছে গু থেকে, আর সাইটোসিন কথাটা আসছে সেল থেকে। গু মানে হচ্ছে মল আর কি। ওকে, তাহলে ক্ষারক সমূহের নাম টাম শেষ। এটা পরীক্ষার জন্য হয়তো আসবে না, জাস্ট একবার রিডিং দিতে পারো। ফসফরিক অ্যাসিড তো বললামই। নিউক্লিওসাইড অলরেডি পড়ে ফেলছি আমরা, নিউক্লিওটাইড অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, তারপরের কথা, এখানে কিছু বন্ধনের ব্যাপার স্যাপার আছে। বন্ধনগুলো একটু দেখে আসি। দেখো, নাইট্রোজেন বেস এবং রাইবোজ সুগার এর মধ্যে বন্ধন দেখা যায়। এই যে বন্ধন, এই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। ওকে, আর এই যে নিউক্লিওসাইডের মধ্যে তো নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার আছে। এই পেন্টোজ সুগারের সাথে ফসফেট, এদের মধ্যে যে বন্ধন, এই বন্ধনটা হলো এস্টার বন্ধন। এবং যেহেতু নিউক্লিওটাইড অনেকগুলো একটার সাথে আরেকটা মিলিয়ে গঠিত হয়েছে পলিনিউক্লিওটাইড, তো একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইডের যে বন্ধন, তাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধন। ওকে, তাহলে এটা ডান, এটাও ডান, এটাও ডান। এখানে আরো একটা কথা আছে, যদি কোনো পিউরিনের সাথে লাগে, তখন নাইট্রোজেন বেস, পিউরিনের তো অনেকগুলা কার্বন আছে, পিউরিনের 9 নাম্বার কার্বনের সাথে রাইবোজ সুগারের লাগে 1 নাম্বার কার্বন। আর যদি কোনো পাইরিমিডিনের সাথে লাগে, তাহলে পাইরিমিডিনের 1 নাম্বার কার্বনের সাথে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের বন্ধন গঠিত হয়। কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো, আমি আই গেস অনেক মানে স্পষ্ট ভাবে বলছি। পিউরিন হচ্ছে 9 নাম্বার কার্বন আছে, 9 নাম্বার কার্বনের সাথে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের মধ্যে বন্ধন গঠিত হয়। আর যদি এখানে পিউরিন না থেকে পাইরিমিডিন থাকে, তাহলে পাইরিমিডিনের 1 নাম্বার কার্বনের সাথে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের একটা বন্ধন গঠিত হয়। আর এই যে নিউক্লিওসাইডের সাথে ফসফেট গঠিত হবে, নিউক্লিওসাইডের মধ্যে তো পেন্টোজ সুগার আছে, তাই না? এই পেন্টোজ সুগারের 3 নাম্বার অথবা 5 নাম্বার কার্বনের সাথে, এখানে একটু লিখি, 3 নাম্বার কার্বন অথবা 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট এর বন্ধন গঠিত হয়। তাহলে এই বন্ধনটা হলো 3 অথবা 5-এর সাথে, আর এই বন্ধনটা গঠিত হয় 1 এবং 1, আর এটা হচ্ছে 9-এর সাথে 1। এই হচ্ছে কথাবার্তা। তো এখানে আমাদের আর কিছু পড়ার নাই। যদি রাইবোজ সুগার হয়, তার মানে আরএনএ টাইপের কিছু একটা হয়, তখন এডিনোসিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট, সাইটিডিন মনোফসফেট, ইউরিডিন মনোফসফেট। দ্যাট মিনস এখানে কিন্তু থায়ামিন থাকে না, মানে ইউরাসিল থাকে। তাহলে ইউরাসিল নিউক্লিওটাইড।
এএমপি, জিএমপি, সিএমপি, ইউএমপি, এগুলোর ফুল মিনিংটা একবার দেখবা। বা আহামরি কিছু না, নাম শুনলেই বোঝা যায় কোনটা কি। ডিএমপি, ডিএম দিয়ে বোঝায় ডিঅক্সি, তাহলে ডি থাকবে, ডিঅক্সি থাকবে। এই শেষ। কাজ, কাজ থেকে কি পড়বা? কাজ থেকে পড়বা যে নিউক্লিওটাইড গুলো ডিএনএ এবং আরএনএ তৈরির মূল গঠন গঠন উপাদান গঠন করে। মধ্যবর্তী বিপাকে এনএডি প্লাস এবং এনএডি প্লাস, প্রোটিন সংশ্লেষণে জিটিপি, শোষণে এটিপি এবং ফসফোলিপিড সংশ্লেষণে সিটিপি ভূমিকা রাখে। এটা একটু মুখস্থ করতে হবে। তাহলে এত বড় পৃষ্ঠার মধ্যে এক লাইন তো মুখস্থ করাই যায়। তুমি তো জানোই নিউক্লিওটাইড গুলো ডিএনএ আরএনএ গঠন করে, এটা পড়ার কিছু নাই। জাস্ট এখানে একটা লাইন জাস্ট মুখস্থ করতে হবে। তারপরে এখান থেকে আর কিছু পড়ার নাই। গেল। তাহলে নিউক্লিক অ্যাসিডের বা ক্রোমোজোমের যে রাসায়নিক গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, এরপরে নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠন আমরা শেষ করলাম আজকের ক্লাসে। তারপরে যাই আমরা, এবার পড়বো নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ। অলরেডি আমরা দেখছি নিউক্লিক অ্যাসিডকে ভাগ করা হয় দুই ভাগে, একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। আচ্ছা, তো ডিএনএ কি? ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এবং এটাকে বলা হয় জীবনের আণবিক ভিত্তি। তাহলে জীবনের আণবিক ভিত্তি বলা হয় ডিএনএ। এবং ক্রোমোজোমের মূল উপাদান কি? ক্রোমোজোমের মূল উপাদানও হলো ডিএনএ। কথা হলো, একটা মানুষের দেহের মধ্যে কতটুকু ডিএনএ থাকে? যার আনসার ইজ, মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 গ্রাম, নট গ্রাম, পিকোগ্রাম। ফিজিক্সে আশা করি পড়ছো যে মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার। ওই যে পিকোমিটার, ওরকম ভাবে যদি মিলিগ্রাম বলতা, মাইক্রোগ্রাম, ন্যানোগ্রাম, তাহলে পিকোগ্রাম লেভেলে থাকে ডিএনএ। মানে 10^12 এখানে গুণ দিবা। পিকো মানে হলো 10^12। ওকে, এতটুকু ডিএনএ থাকে। এবং এটা হচ্ছে একটা কোষের মধ্যে। আমাদের দেহে কোষ আছে কিন্তু অনেক। তাহলে 100 ট্রিলিয়ন কোষ আছে। তো সব মিলায়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। ডান। ডিএনএ এর ভৌত গঠন। ডিএনএ এর ভৌত গঠনে এখানে যে রুলটা আছে সেটা হচ্ছে চার্গাপস রুল। এটা তুমি ক্লাস 9-10-এও পড়ছো যে যতগুলা এডিনিন থাকে, এডিনিন গুলা থায়ামিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কানেক্টেড থাকে, এবং গুয়ানিন গুলা তিনটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে সাইটোসিনের সাথে কানেক্টেড থাকে। তাহলে এডিনিনের সাথে থায়ামিনের যে বন্ধন, এটা হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ধন। গুয়ানিনের সাথে সাইটোসিনের যে বন্ধন, সেটা হলো তিনটা হাইড্রোজেন বন্ধন। তার মানে এটা, যদি এরা এটার সাথে কানেক্টেড থাকে একটার সাথে আরেকটা, তার মানে একটা ডিএনএর মধ্যে যতটা এডিনিন থাকবে ততটাই থায়ামিন থাকবে। একটা ডিএনএর মধ্যে যতটা গুয়ানিন থাকবে ততটাই সাইটোসিন থাকবে। তার মানে অ্যাডিনিনের সমান সংখ্যক থায়ামিন থাকে, গুয়ানিনের সমান সংখ্যক সাইটোসিন থাকে। দ্যাটস দ্য রুল, চার্গাপস রুল। সে এটাই বলছে যে ডিএনএ অণুতে সমপরিমাণ অ্যাডিনিন, থায়ামিন এবং সমপরিমাণ গুয়ানিন, সাইটোসিন থাকার নীতিকে বলা হয় চার্গাপস রুল। শেষ। এবং ডিএনএ এর গঠনটাকে বলা হয় ডিএনএ ডাবল হেলিক্স মডেল। সেটা আবিষ্কার করে ওয়াটসন এবং ক্রিক নোবেল পুরস্কার পেয়ে গেছে। তো ওয়াটসন এবং ক্রিকের যে ডিএনএ মডেল, এটা তোমরা ক্লাস 9-10-এ পড়ছো স্ট্রাকচারটা। এডিনিন এবং থায়ামিনের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধন থাকে, গুয়ানিন সাইটোসিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ধন থাকে। এবং ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত? 9-10-এ বলেছিল 20 অ্যাংস্ট্রম। এখন কতটুকু? 2 ন্যানোমিটার। দুইটা কিন্তু আলাদা জিনিস না। 2 ন্যানোমিটার যে কথা, 20 অ্যাংস্ট্রম একই কথা। 1 ন্যানোমিটার সমান 10^1 অ্যাংস্ট্রম, অথবা 1 অ্যাংস্ট্রম সমান 10 অ্যাংস্ট্রম সমান 1 ন্যানোমিটার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস। Okay. পরীক্ষায় আসলে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু না। পরীক্ষায় আসলে তুমি ভৌত গঠন যদি আসে, ডিএনএ ভৌত গঠন, তখন এই ভৌত গঠনটা লিখবা। এখানে 13টা পয়েন্ট আছে, 13টা পয়েন্ট লিখতে হবে। এটা পরীক্ষার জন্য 3 মার্কের পরীক্ষা আসে। সিকিউ ঘ। এবং পরীক্ষায় যদি আসে তখন চিত্র দিবা কোনটা? তখন
যদি খুবই ভালো পারো তাহলে এই চিত্র দিবা, এই চিত্র দিবা। যদি ডিএনএর গঠন লিখে দেয় তখন এই চিত্র দিবা। যদি ডিএনএর ভৌত গঠন লিখে দেয় তখন এই চিত্র দিবা। যদি ডিএনএর রাসায়নিক গঠন দেয় তখন এই চিত্র দিবা। ওকে। আর দুইটা দিতে পারলে তো তুমি ফার্স্ট ক্লাস, অনেক ভালো। আচ্ছা, তো এখানে কি লেখছে? ডিএনএ হচ্ছে একটা দ্বিসূত্রক। দ্বিসূত্রক কেন? এদিকে একটা সূত্র যায়, এদিকে আর একটা সূত্রক যায়। সূত্রক মানে কি? সুতা, সুতার মতো স্ট্রাকচার। আচ্ছা, এটাকে বলা হয় ডাবল হেলিক্স। এবং সূত্র দুইটা হচ্ছে বিপরীতমুখী। একটা হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে, আর একটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশনে। আচ্ছা, কথা হলো ভাই 5 প্রাইম আর 3 প্রাইম জিনিসটা কি? এটা আমরা এই স্ট্রাকচারটা যখন আলোচনা করব, এটা আমি আঁকায় দেখাই দিব, তাহলে দেখতে পারবো আর কি। আচ্ছা, তারপরে দেখো সূত্র দুইটা যুক্ত হয়ে তৈরি হয়। আর কিসের মধ্যে সূত্র কিভাবে তৈরি হয়? আগেরটার রাইবোজ সুগার, এটা হচ্ছে একটা রাইবোজ সুগার, এবং তারপরেরটার যে ফসফেট আছে, ফসফেট এবং রাইবোজ সুগার এদের মধ্যে যে কানেকশন, এই কানেকশনের মাধ্যমে গঠিত হয়। বলে দিচ্ছে যে সূত্র কিভাবে তৈরি হয়। 4 নাম্বার, একটা সূত্রের মাঝখানে এই যে এডিনিন, তার সাথে দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত আছে থায়ামিন। এইভাবে নাইট্রোজেন বেস গুলা কানেক্টেড হয়। 5 নিজেতে পড়লেই বুঝবা, যা পড়াইছি এটার মধ্যেই। 6-এর মধ্যে পড়ছো এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। 7 একই জিনিস, দুইটা হাইড্রোজেন বন্ড, তিনটা হাইড্রোজেন বন্ড। তারপরে ডিএনএর প্রতিটা পেজের বা ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম বিশিষ্ট। এবং ব্যাস কত? 20 অ্যাংস্ট্রম বিশিষ্ট। মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া। হাইড্রোজেন বন্ধন 25টা। আণবিক ওজন কত? 10⁶ থেকে 10⁹। প্রতিটা পেজে হাইড্রোজেন বন্ড হচ্ছে 25টা। মনোনিউক্লিওটাইড সংখ্যা 10 জোড়া। কিভাবে হয়েছে? যেমন ধরো, অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, দুইটা, তিনটা। এখানে আছে আমার কয় জোড়া? 2 জোড়া। 2 জোড়ার জন্য আছে 5টা। তাহলে 10 জোড়ার জন্য কয়টা হবে? 25টা। ম্যাথটা তো বুঝছো? আর এই জন্যই 10 জোড়ার জন্য 25টা হয়েছে। ডিএনএর ভৌত গঠন শেষ। রাসায়নিক গঠন ওই একই জিনিস। রাসায়নিক গঠনের এই চিত্রটা আমরা দেখব। এই চিত্রটা আঁকায় দিব। এই চিত্রটা কিন্তু পরীক্ষার জন্য আঁকতে হবে। Okay? তারপরে চাই, ডিএনএর কাজ কি? কাজ হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে। জীবকোষে জৈবিক সংকেত প্রেরক হচ্ছে ডিএনএ, সবই ডিএনএ। আরো ইত্যাদি ইত্যাদি বহুত কাজ লিখে দিছে ডিএনএর কাজ। একবার রিডিং পড়লে বুঝতে পারবে এগুলো যে ডিএনএর কাজ। এখন আহামরি কিছু না। ভাই 9 এবং 10 নাম্বারটা বুঝিয়ে দেন প্লিজ। 9 হচ্ছে প্রতিটা পেজে হেলিক্স ব্যাস 20 অ্যাংস্ট্রম। এই যে এই জায়গাটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম দূরত্ব। অ্যাংস্ট্রম তো দূরত্বের একক। তাহলে এই জায়গাটা হচ্ছে 20, এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20, অর্থাৎ এই হেলিক্সের মাঝখানে যে গ্যাপ, এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আর 10 নাম্বার বলছে যে গভীর খাঁজ এবং অগভীর খাঁজ দেখা যায়। এই যে এটার নাম হচ্ছে অগভীর খাঁজ, আর এটার নাম হচ্ছে গভীর খাঁজ। খাঁজ মানে হচ্ছে মানে বেশি ভিতরের দিকে ঢুকে যাওয়া। ধরো একটা জিনিস এভাবে চলতেছিল, এরকম ভাবে, এটা হচ্ছে খাঁজ। এই যে একটা খাঁজ দেখা গেল, এটাকে আমরা বলবো খাঁজ। তো এখানে দেখো, নর্মালি এটা যদি এমনি উঠে যেত তাহলে একটা কথা ছিল, কিন্তু সে এভাবে ঘুরে যাচ্ছে। এই যে এই অংশটুকু, এখানে যে একটা খাঁজ দেখা গেল, এটা হচ্ছে গভীর খাঁজ। বেশি গভীর না? গভীর। আর এখানে যে খাঁজটা দেখা গেছে, এটা কি খুব গভীর? না তো, অগভীর। তাই এটাকে বলতেছি অগভীর খাঁজ। আই গেস বুঝছো। এটা শেষ। তাহলে আলটিমেটলি ডিএনএ কে মাস্টার মলিকিউল বলা হয়। ওই মাস্টার মলিকিউল, মাস্টার ব্লুপ্রিন্ট এগুলো সব অলরেডি একসাথে এক জায়গায় নোট করে দিয়েছি, ওখান থেকেই পড়বা। বারবার একই জিনিস, একই জাতীয় জিনিস ডিফারেন্ট জায়গা থেকে পড়তে যাবা না। যা কিছু পড়ছো সব এক জায়গায় নিয়ে যাবা। এটাই হচ্ছে এডমিশন টেস্টে টপ করার সবচেয়ে ভালো সিক্রেট।
টপ করা বলো, ট্রান্সফার বলো, তুমি জিনিসগুলাকে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় রাখবা না, যা যেখানে পাচ্ছ সবগুলাকে এক জায়গায় নিয়ে আসবা। এটাই হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে। মাস্টার মলিকিউল, মাস্টার ব্লুপ্রিন্টের সাথে মাস্টার মলিকিউলের ঝামেলা হতে পারে। তাহলে মাস্টার ব্লুপ্রিন্ট যেখানে পাইছি, মাস্টার ব্লুপ্রিন্টের সাথে মাস্টার মলিকিউলটারে নিয়ে ওখানে গিয়ে লিখে দিয়ে আসি। তাহলে এক জায়গার মধ্যে যখন দুইটা জিনিস পড়ে ফেলবো, মাথার মধ্যে কাজ করবে, মাস্টার ব্লুপ্রিন্ট আসলে এটা দেবো, মাস্টার মলিকিউল আসলে এটা দেবো। আর যদি আলাদা আলাদা করে রাখো, মাস্টার মলিকিউল আগে কি দেখছিলাম যেন ভুলে যাবা, এরকম। ডিএনএ পড়ছি, কিন্তু পড়ার বাকি রয়ে গেছে আমাদের এই স্ট্রাকচারটা পড়বো। এখন আমরা আরএনএটা একটু শেষ করে ফেলি। আরএনএটা ডিএনএর মতোই, তবে এখানে 5টা টাইপের আরএনএ দেখা যায়। অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড 5 ধরনের আছে। রাইবোনিউক্লিক অ্যাসিড এটা 90% কেসে থাকে সাইটোপ্লাজম, এটা বলে দিছি। এখানে একই জিনিস বারবার বিভিন্ন জায়গা থেকে লেখার দরকার নাই। এটা যখন পড়ছিলাম শুরুতে তখনই বলে দিছি, 90% থাকে সাইটোপ্লাজমে, 10 ভাগ থাকে নিউক্লিয়াসে। তো এইসব জিনিস পড়া শেষ। তারপর আসো আরএনএ এর রাসায়নিক গঠন। এটাও কিন্তু সেম আগের মতোই। আরএনএ কি একটা নিউক্লিক অ্যাসিড না? তাহলে নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার কি হবে? এই যে নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার, একই জিনিস, বারবার পড়ার দরকার নাই, পড়ে ফেলছি আমরা। ভৌত গঠন ডান। এবার আসো আরএনএ ক্লাসিফিকেশনটা এখান থেকে মেইন। এবং পরীক্ষায় যদি সিকিউতে আসে, তাহলে সিকিউতে আসতে পারে দুইটা জিনিস। একটা হলো টি আরএনএটা সিকিউতে আসবে, আর একটা হলো এমআরএনএটা সিকিউতে আসবে। তুমি তোমার ব্যাচের 90% স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করো যে টিআরএন এর স্ট্রাকচারটা ভালো মতো পারে কিনা। ও না করবে, কারণ ঠিক মতো এটা বুঝে না। দেখো, প্রথম কথা হচ্ছে টিআরএন এর নাম কেন হয়েছে? টি মানে কি? টি মানে হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার মানে কি? ট্রান্সফার মানে স্থানান্তর করা। তাহলে স্থানান্তরের কাজে ভূমিকা রাখে এমন কিছুকে আমরা টিআরএনএ বলবো। সিম্পল জিনিস। সংজ্ঞাটা দেখো, যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী এক একটা অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে তাদেরকে বলা হয় ট্রান্সফার আরএনএ। ডান। একটা কোষের মধ্যে কয়টা থাকে এটা তো মুখস্থ। একটা কোষের মধ্যে থাকে 31 থেকে 42টা। আচ্ছা, তাহলে ট্রান্সফার আরএনএ কাকে ট্রান্সফার করে? অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করে। 31 থেকে 42টা টিআরএনএ থাকে। এবং টিআরএনএ সৃষ্টি হয় কোথায়? নিউক্লিয়াসের ভিতরে টিআরএনএ সৃষ্টি হয়। কোনটা সাজিদ? কিসের কাজ? নিউক্লিয়াসের ভিতরে টিআরএনএ সৃষ্টি হয়, এবং টিআরএনএ এর মধ্যে ট্রান্সফার। অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করা। তা কখন কাজে লাগবে? যখন আমরা নেক্সট দুইটা ক্লাসে পরে ট্রান্সলেশন পড়বো, তখন দেখবো যে ট্রান্সলেশন ভাইয়া জেনেটিক কোড কি এবং কি কাজ করে, এটা আমরা লাস্ট ক্লাসে দেখবো। কারণ একটা ধারাবাহিক আলোচনা আছে যে এটার পরে এটা পড়তে হয়। একটা জিনিস না পড়ে যদি আরেকটা জিনিস পড়াইতে যাই, তখন জিনিসটা বুঝবে না, বা সবাই বুঝবে না, কনফিউজ হয়ে যাবে। তো ট্রান্সলেশন যখন পড়বো, তখন দেখবো যে এমিনো অ্যাসিডটাকে ট্রান্সফার করার প্রয়োজন হয়, এবং এটা কাজ করে কে? ট্রান্সফার আরএনএ। তো একটা টিআরএনএ এর মধ্যে 75 থেকে 90টা নিউক্লিওটাইড অণু থাকে। আমরা কি বলছি? আরএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড কি? পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইডের পলিমার। তার মানে আরএনএও হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। দ্যাট মিন্স আরএনএ হলো পলিনিউক্লিওটাইড। এই পলিনিউক্লিওটাইড ভাঙলে পাওয়া যাবে 75 থেকে 90টা নিউক্লিওটাইড। এই আর কি বিষয় আছে, 75 থেকে 90টা নিউক্লিওটাইড পাওয়া যাবে। এবং কোষের 15 ভাগই হলো টিআরএনএ। তাহলে একটা কোষের যতগুলা আরএনএ আছে, তার মধ্যে 15% আরএনএ হলো টিআরএনএ। মানে এগুলা কিন্তু মুখস্থ, এখানে বোঝানোর কিছু নাই কয়টা আছে কয়টা না আছে, তো বলার কিছু নাই। বোঝানোর জিনিস হচ্ছে স্ট্রাকচার। তাহলে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট আরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ। ওজন টোজন লাগবে না, ওজন বাদ। তারপরে এই যে আরএনএ স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা
যে মডেল, সেই মডেলকে বলা হয় ক্লোভার লিফ মডেল। ক্লোভার লিফ, ক্লোভার লিফ মানে কি? লবঙ্গ পত্র। আমরা সহজ ভাষায় বা বাংলা ভাষায় যেটাকে লং বলি, লং, লবঙ্গ পত্র। খাইলে খুব ঝাল লাগে। তো লবঙ্গ পত্র, এখানে টিআরএনএ তে 5টা বাহু আছে, 4টা ফাঁস আছে। দেখো 5টা বাহু কি কি। এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। সব মিলে কয়টা বাহু হইলো? 5টা বাহু। এটা একটা ফাঁস, এটা একটা ফাঁস, এটা একটা ফাঁস, এটা একটা ফাঁস। তাহলে ফাঁস কয়টা হইলো? 4টা। মানে বাহু 5টা, ফাঁস 4টা। মানে এগুলোর নাম লাগবে। এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু, এটার নাম টি বাহু, এটার নাম ডি বাহু। নিচেরটার নাম অ্যান্টিকোডন বাহু, আর এটা হচ্ছে অতিরিক্ত বাহু। আমি নাম দিয়েছি, নাম তো মনে রাখতে হবে, তাই না? অ্যামিনো অ্যাসিড বাহু, টি বাহু, অ্যান্টিকোডন বাহু, ডি বাহু এবং অতিরিক্ত বাহু। আচ্ছা, তারপরে প্রাথমিকভাবে টিআরএনএ এক সূত্রক। দেখো আরএনএ মানে কি, মানে কি? টিআরএনএ না, মানে আরএনএ মানে কি? এক সূত্রক না? তো ইহা তার বলার কিছু নাই, এক সূত্র কি হবে? সুগার আর নাইট্রোজেন বেস এগুলার ফর্মুলা লাগবে না? রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার, এগুলা সম্পর্কে অধ্যায় 3-এর মধ্যে পড়বা। কোষ রসায়ন অধ্যায়ে আমরা এটার স্ট্রাকচার দেখব। আর নাইট্রোজেন বেস, এটার এই স্ট্রাকচার এটা লাগবে না। তবে এটা যদি পড়তে পারো তাহলে খুবই ভালো হয়, কারণ খুব আহামরি যে কঠিন তা তো না, এমন না যে পরীক্ষা আসে। আচ্ছা, তাহলে 5টা বাহুর কথা গেল। টিআরএনএ আর যে আরএনএ বলি না কেন, আরএনএ মানেই কি? আরএনএ মানেই এক সূত্রক, এটা বলার কিছু নাই। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকটা কাইন্ড অফ দ্বিসূত্রকের মতো, কারণ এদিকে একটা সূত্রক আছে, এদিকে আরেকটা সূত্রক আছে। জিনিসটা কি হলো? জিনিসটা হলো সূত্রটা আসলে এক সূত্রই। মানে ধরো এটা ছিল, মানে এটা যদি এরকম না হয়ে এরকম পেঁচায় যায়, তাহলে এটাকে দেখতে দ্বিসূত্রক লাগবে না? এইটাই বলছে, যে এটা ভাঁজ হয়ে যায় এবং মনে হয় যে কাইন্ড অফ যে এটা একটা দ্বিসূত্রক টাইপের, বাট এটা কিন্তু আসলে এক সূত্রকে। এবং এই যে এখানে এরকম যখন হয়, ধরো এটা ছিল, এরকম যখন হয়, তখন কি এই জায়গার মধ্যে একটা লুপ সৃষ্টি হয়। লুপ সৃষ্টি হয়, এই লুপটাকে বলতেছি আমরা ফাঁস। তাহলে এখানে যখন এরকম ভাবে ছিল, এটা জাস্ট এরকম ঘুরছে, এই ঘোরা জায়গাটাকে বলতেছি ফাঁস বা লুপ। টিআরএনএতে একাধিক ফাঁস সৃষ্টি হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো অ্যান্টিকোডন ফাঁস। এই জায়গাটার নাম হচ্ছে অ্যান্টিকোডন ফাঁস। কেন? কারণ হচ্ছে এমআরএন এর কোডনের সাথে এটা মুখ বরাবর বসে যায়। একটু পরে পড়বো আমরা এমআরএনএ, তখন দেখবো যে এমআরএনএটা আইসা এই বরাবর আইসা লাগে। তো এখানে যে যে স্ট্রাকচারটা আছে বা কোডন আছে, তার এগেইনস্টে লাগে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস কোনটা এই 5-4টার মধ্যে? অ্যান্টিকোডন ফাঁস, যা এমআরএন এর কোডনের সাথে মুখে মুখে এসে লেগে থাকে। কথা হলো কোডন মানে কি? কোডন হলো 3টা অ্যাসিড, এমিনো অ্যাসিড। 3টা অ্যামিনো অ্যাসিড, যেমন ধরো আমি অ্যামিনো অ্যাসিডের নাম তো আর তোমরা জানো না। আমি ধরে নিলাম মিথিওনিন একটা অ্যামিনো অ্যাসিড, লাইসিন একটা অ্যামিনো অ্যাসিড, এবং কার কথা ধরবো, লিউসিন ভ্যালিন একটা অ্যামিনো অ্যাসিড। মানে 3টা অ্যামিনো অ্যাসিডের নাম আমি দিলাম। তিনটাকে মিলে, 3টা অ্যামিনো অ্যাসিড মিলে একসাথে বলা হয় একটা কোডন। আই গেস এখন বুঝছো। আচ্ছা, কোডনের কথা গেল, তারপরে যাই। টিআরএন এর থ্রি প্রাইম প্রান্ত এক সূত্রক এবং সবসময় এসিসি ধারায় বেইস সজ্জিত থাকে। এটা দেখো, এটা হলো থ্রি প্রাইম প্রান্ত এবং এসিসি ধারায় সজ্জিত থাকে। বাট যদি পরীক্ষায় এটা সিসিএ থাকে, তাহলে সিসিএ দিবা। কারণ কথা হলো এসিসি আর সিসিএ যদি একসাথেই থাকে, তখন বইয়ে যেহেতু এসিসি দিছে তাই এসিসি দিও। কিন্তু এটা আসলে সিসিএ হবে, বইয়ের মধ্যে এটা ভুল আছে। আমি যখন মেডিকেলে পড়ছি, মানে লাস্ট কিছুদিন আগে আমার এই টপিকটা পড়ানো হয়েছিল, আরএনএ টপিকটা ছিল। তো ম্যাডামের, যিনি প্রফেসর, ওনার ছেলেও ইন্টারমিডিয়েট পাশ করছে রিসেন্টলি।
তো ম্যাডাম হচ্ছে ছেলেকে পড়ানোর সময় দেখলেন যে এখানে এসএসসি লেখা, তো ম্যাডাম তখন খুঁজে বের করছেন আর কি যে এখানে এটা ভুল আছে। এসএসসি হবে না, কারণ সব সময় যা কিছু আছে অলওয়েজ কাউন্ট করতে হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। দেখো এদিক থেকে যদি আমরা এদিকে গোনা শুরু করি, আগে কি সি পাওয়া যায় না এ পাওয়া যায়? আগে সি পাওয়া যায়, তাহলে সি হবে, তারপর সি হবে, তারপর এ হবে। তাহলে বেসিকটা হচ্ছে এটা সি সি এ হবে, কিন্তু বইয়ে যেহেতু লেখা আছে এসিসি, তাই এসিসি দিও। এখানে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়, তো টিআরএন এর এই প্রান্তটা হচ্ছে এক সূত্রক, এবং এখানে কি যুক্ত হয়েছে? এসিসি ধারায় বেষ্টিত থাকতেছে, এবং এখানে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, এটাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড বাহু। এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড সাইট। আচ্ছা, তিনটা বেজ নিয়ে গঠিত হয় অ্যান্টিকোডন। এই কোডন অ্যান্টিকোডন এসব আমরা যখন লাস্ট ক্লাস দেখবো তখন ভালো করে বুঝতে পারবো। তারপরে 20টা অ্যামিনো অ্যাসিডের জন্য 20টা পৃথক পৃথক টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম আছে। যখন আমরা ট্রান্সলেশন পড়বো তখন দেখবো যে ট্রান্সলেশনের জন্য একটা এনজাইম লাগে, সেই এনজাইমের নাম হচ্ছে টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম। ট্রান্সলেশন জিনিস কি ভাই? ট্রান্সলেশন মানে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। তার মানে প্রোটিন সংশ্লেষণের জন্য অত্যাবশ্যকীয় এনজাইমের নাম হচ্ছে টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম। সামনে আছে পড়বো। রিলেট করার জন্য, কোরিলেট করার জন্য দিয়ে দিচ্ছে আর কি আগে থেকে। আমাদের বডিতে 20টা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আছে। কয়টা? 20টা। এটা চ্যাপ্টার 3-তে আছে। এই 20টার মধ্যে 20টা অ্যামিনো অ্যাসিড তো আছে, এই অ্যামিনো অ্যাসিড গুলোর জন্য 20টা টিআরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম লাগবে। এই আর কি কথা। দেন কাজ কি? কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণে অ্যামিনো অ্যাসিডকে স্থানান্তর করা। ওকে, ডান। তাহলে টিআরএনএ আই গেস বোঝা গেছে, এটা সিকিউতে আসতে পারে, আসবে হয়তো যদি কলেজের ক্লাস টেস্ট টাইপের কোনো এক্সাম হয়। তারপরে যাই বার্তাবহ বা এমআরএনএ বা আরএনএ। এটা একটু পরে যাচ্ছি কারণ মাত্র একটা বড় জিনিস পড়ছি, আর আরেকটা বড় জিনিস পড়লে একটু মাথা ঘুরবে। দেখো সহজ জিনিস হচ্ছে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ কোথায় থাকে? রাইবোজোমে থাকে। এন্ড এটা রাইবোজোম আরএনএ 80 থেকে 90% গঠন করে। সবচেয়ে স্থায়ী হলো এটা, অদ্রবণীয় এটা, এবং রাইবোজোমের মধ্যে রাইবোজোমের স্ট্রাকচার ফরমেশনে ভূমিকা রাখে এটা। আমরা যখন পড়ছিলাম রাইবোজোম গঠন করে কিভাবে, আর আরএনএ এবং প্রোটিন, এর অনুপাত ছিল 1:1। ওই যে আর আরএনএ, এটাই সেই আর আরএনএ, রাইবোজোমাল আরএনএ। বেশ। তারপরে বংশগতি আরএনএ। যেসব কোষে ডিএনএ থাকে না সেসব কোষের ক্ষেত্রে জি আরএনএ আরএনএ থাকে, এবং সেই আরএনএ নাম জেনেটিক আরএনএ বা বংশগতি আরএনএ, দ্যাট ইজ যেটা বংশগতির বৈশিষ্ট্য বহন করে। এর প্রধান কাজ প্রোটিন তৈরি। কার ক্ষেত্রে দেখা যায়? টিএমবির ক্ষেত্রে দেখা যায়। ডান। তারপরে যাও মাইনর আরএনএ বা এমআই আরএনএ। এমআই মানে মাইনর আরএনএ। এটা আর কি কি নাম আছে? নিউক্লিয় আরএনএ, গাইড আরএনএ, রাইবোজাইম। এরা এনজাইমের মতো, মানে আদার্স আরএনএর মতো এত গুরুত্বপূর্ণ কিছু না, এমনিতে মাইনর আরএনএ। জাস্ট এনজাইম এর কাঠামো গঠন করে বা এনজাইম হিসেবে কাজ করে। শেষ। আরএনএ এর কাজ কি? আরএনএ এর কাজ এতক্ষণ এত কাজ পড়ছি, আর কি কাজ করা লাগে? লাগে না। ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য আছে, এটা জাস্ট একবার রিডিং দিবা, পরীক্ষার জন্য আসতে পারে সিকিউতে। পরীক্ষায় ধরো সহজ প্রশ্ন হলো তখন খ মার্কের জন্য অথবা গ মার্কের জন্য আসতে পারে। এবার আসো এমআরএনএটা পড়ি। এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। আমরা মেসেঞ্জার চালাই না? মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। তো ওই মেসেঞ্জার আরএনএ কাজ কি? বার্তা বহন করা বা মেসেজ দেওয়া। তাহলে বার্তা বহনের কাজ যে করে তার নামই হলো মেসেঞ্জার। তাই এর নাম, আরেক নাম হচ্ছে বার্তাবহ আরএনএ। এখন কথা হলো মেসেঞ্জার আরএনএ কি কাজ করে? মেসেঞ্জার আরএনএ ট্রান্সলেশন বা প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়ায় টেমপ্লেট হিসেবে কাজ করে। এখন ভাই টেমপ্লেট জিনিসটা কি? চলো আমরা টেমপ্লেট জিনিসটাকে একটু দেখি। যেমন ধরো মিম টেমপ্লেট। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই খুব ভালো করে টেমপ্লেট সম্পর্কে আইডিয়া আছে। যেমন ধরো এটা হচ্ছে এই এই মিম জীবনে দেখো নাই এমন তো নাই কেউ, তাই না? এই মিম দেখছো। তারপরে ধরো এই মিমকে কাজে লাগায় এই মিমটা বানানো হয়েছে। তারপরে এইটা তো অনেক বেশি দেখছো, এরকমটা আমরা সবাই দেখি কম বেশ। এই যে টেমপ্লেট গুলা, যেমন এটা হচ্ছে একটা টেমপ্লেট। এটার মধ্যে আমরা এই জায়গার মধ্যে কিছু লিখতে পারি,
সেকেন্ড কলামে কিছু লিখবো, থার্ড কলামে লিখবো। তাহলে এই মিম মিম টেমপ্লেটকে কাজে লাগিয়ে একটা মিম বানাইতে পারবো। এরকম ভাবে এমআরএনএ কাজে লাগাইয়া আমরা কোন একটা প্রোটিন বানাইতে পারবো। এটাকেই বলা হয় প্রোটিন সংশ্লেষণের ঝাঁজ। অর্থাৎ এমআরএনএ কে ইউজ করে, এমআরএনএ এর বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু মডিফিকেশন করার মাধ্যমে আমরা প্রোটিন তৈরি করতে পারবো। দ্যাট ইজ ট্রান্সলেশন প্রক্রিয়া। বুঝছি। তো এমআরএনএ কিভাবে সৃষ্টি হয়? ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ সৃষ্টি হয়। এই ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো যদি মাথায় প্যারা লাগে ভুলে যাও, কারণ নেক্সট ক্লাসগুলো আমাদের এগুলোর উপরে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ওকে। এমআরএনএ কিসের মতো? লম্বা চেইনের মতো। এমআরএনএর 5 প্রাইম অংশকে বলা হয় লিডার, 3 প্রাইম অংশকে বলা হয় ট্রেইলার। এবং 5 প্রাইম বলি আর 3 প্রাইম বলি, এগুলোর মধ্যে কোনো কোডন থাকে না। কোডন মানে কোনো ধরনের মেসেজ থাকে না। আর মাঝখানের অংশটার মধ্যেই মেসেজ থাকে, যেটাকে বলি আমরা কোডিং অঞ্চল। তাহলে 5 প্রাইম হলো লিডার, 3 প্রাইম হলো টেইলার, মাঝখানের অংশের নাম কোডিং অংশ। তিনটা বেজ মিলে তৈরি হয় একটা কোডন। যেমন ধরো, নাইট্রোজেনের বেজ, এডেনিন একটা বেজ, গুয়ানিন একটা বেজ, সাইটোসিন একটা বেজ। এই তিনটা বেজ মিলে একটা কোডন তৈরি হয়েছে। তারপরে ধরো গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, এই নিয়ে আর একটা বেজ, একটা কোডন তৈরি হলো। তাহলে এটা একটা কোডন, এটা একটা কোডন, পরপর তিনটা বেজ মিলে একটা কোডন তৈরি হলো। কোষের কত পার্সেন্ট এমআরএনএ? 5 থেকে 10% এমআরএনএ, এবং সেটা অত্যন্ত ক্ষণস্থায়ী। কাজ কি? কাজ হচ্ছে মেসেঞ্জার বা বার্তাবাহক, বার্তাবহের কাজ করা। কিভাবে বার্তাবহের কাজ করে? প্রোটিন সংশ্লেষণের বার্তা বহন করা। কিভাবে? সে ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে ব্যবহৃত হয় কে? আনসার হচ্ছে এমআরএনএ। এই অংশটুকু যদি না বুঝো সমস্যা নাই, যখন ট্রান্সলেশন পড়বো তখন বুঝবো। এই আর কি, এমআরএনএ এবং টিআরএনএ এর মধ্যে পার্থক্যটা দেখি। খুব আহামরি কিছু না। যেমন এমআরএনএ এর মধ্যে 5 প্রাইম, 3 প্রাইম ট্রেইলার আছে, লিডার আছে, টিআরএনএ এর মধ্যে ছিল না। টিআরএনএ এর মধ্যে 5টা বাহু, 4টা ফাঁস ছিল, এমআরএনএ এর মধ্যে নাই। এগুলাই লিখবা, এগুলাই এখানে লেখা আছে। আলটিমেটলি কোথায় কোনটা দেখা যায়, কোডন দেখা যায়, কোথায় অ্যান্টিকোডন দেখা যায়, কোনটা বড় কোনটা ছোট, এই আর কি, কোনটা স্থায়ী বেশি কোনটা কম স্থায়ী। তুমি বললে এখান থেকে এই যে যা পড়ছো, এখানে যা পড়ছো, এইটা দিয়ে এখান থেকে এর চেয়ে 3 গুণ বেশি পার্থক্য লিখে ফেলতে পারবা নিজে বানাই। তো পার্থক্য যখন পড়ো, পার্থক্য এত বই থেকে হুবহু হিসাবে হবে এরকম বিষয় না। পার্থক্য জাস্ট তোমার টেক্সট পড়া থাকলে বা নলেজ থাকলে পরীক্ষার সময় বানাই নিতে পারবা বাংলা ভাষায়। আমরা আজকে আর আগাবো না, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য তো বলে দিয়েছি। এরপরে দেখো নেক্সটে কি আছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এই তিনটা প্রসেস পুরা বায়োলজির মধ্যে সবচেয়ে কঠিন জিনিস। তো নেক্সট ক্লাসগুলো মিস করো না, অবশ্যই লাইফে করো, কারণ এই জিনিস যদি ক্লাসে না বুঝো, একলা পড়ে জীবনে বুঝতে পারবে না। বোটানির বহুত কিছু আছে নিজে পড়ে বোঝা যায়। যেমন এটা যদি নাও পড়াইতাম তাও অনেক কিছু বুঝে যাইতাম। এই যে ধরো ক্রোমোসোম কি আছে না আছে, বাহু কয়টা আছে, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, না বুঝে এমনিতে বুঝতে পারতাম। কিন্তু এই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলা যদি না বুঝো ক্লাসের মধ্যে, আলাদা আলাদা একা একা বোঝা সম্ভব না কোনোভাবেই। 9 নাম্বার পয়েন্টটা বলছে একটু বলে দেওয়ার জন্য। ডিএনএ হচ্ছে অধিক পরিমাণে অতিবেগুনি রশ্মি শোষণ করে। অতি বেগুনি রশ্মি কোনটা? ইউভি রে। আরএনএ কম পরিমাণে অতিবেগুনি রশ্মি শোষিত হয়। ডিএনএটার ভর বেশি, তার ক্ষেত্রে শোষণ করার ক্ষমতাটাও বেশি থাকবে। কিন্তু আরএনএ ক্ষেত্রে ভর কম, নিউক্লিওটাইডের সংখ্যাও কম, সেজন্য সে শোষণ করার ক্ষমতাটাও তার মধ্যে কম। তাই পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন এবং টাইমটা বললে ভালো হতো। আচ্ছা, পরীক্ষা হচ্ছে 12 তারিখ, আর মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে 50 মার্কের আপাতত প্ল্যান আছে। যদি বাড়ায় তাহলে 100 মার্কের হতে পারে। ধরে রাখো 50 মার্ক, 50 মার্ক এন্ড 30 মিনিট হবে, 30 মার্ক, 30 মিনিট টাইম। রেগুলার এক্সাম হবে। ওকে। হ্যাঁ, আপনি ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন কিভাবে নিতেন, আজকে আমি একটা ভিডিও ছাড়ছি এনবিসির ফিজিক্স প্রিপারেশন নিয়ে, ওই ভিডিওটা দেখে নিও।
ওখানে দেখলে ভালো করে বুঝতে পারবা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ফিজিক্সে কিভাবে নেওয়া যায়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সব সাবজেক্টের জন্যই প্রিপারেশন ভিডিও আছে আমার ইউটিউবে, একটু সার্চ করে দেখে নিও। ইউটিউবের নাম তো আশা করি সবার জানা আছে, এর জেনে। ভাই এই চ্যাপ্টারের উপর এক্সাম হবে? হ্যাঁ, এটা হচ্ছে পেইড কোর্সের ক্লাস, যেহেতু ফার্স্ট চ্যাপ্টার এবং ডেমো নাই আমার ফার্স্ট ইয়ারের ক্লাসের উপরে, এই জন্য ক্লাসগুলো ফ্রিতে নেওয়া। তোমরা চাইলে এডমিট হতে পারো। ডিসক্রিপশন মানে ডিটেলস তো টেলিগ্রামেও আছে, হোয়াটসঅ্যাপেও আছে, একটু চেক করে নিও। হ্যাঁ, অনলি কি এমসিকিউ হবে? হ্যাঁ, অনলাইনে তো আসলে এমসিকিউর বাইরে কিছু এক্সাম নেওয়ার সুযোগ নাই। আর এক্সাম হবে 12 তারিখ। ওকে, আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আজকের মতো শেষ করবো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।